This was basically discussed in the previous class, nodal analysis. There are two types of analysis, methods of analysis. One of them is nodal analysis, the other one is mesh analysis. So you have to know them very much to solve the complicated problems or any problems in electrical circuits. So nodal analysis, to solve this kind of problem, you need to first determine how many nodes are present in the circuit. ঠিক আছে? কতগুলা সার্কিটের মধ্যে নোড আছে এটা তোমাকে বের করতে হবে। So this is one example. This is one circuit diagram. ঠিক আছে? So in this circuit diagram, can you identify how many nodes are there in this circuit? Identify করতে পারবা? এই সার্কিটটা দেখে কয়টা নোড আছে? বলো দেখি। বলো কয়টা নোড আছে কাউন্ট করে বলো। নোড কাকে বলে? যেখানে সব কম্পোনেন্টগুলো এসে মিট করে, তাই না? সো নোড পয়েন্ট থেকে কারেন্ট বেরোয় আর কারেন্ট ঢোকে, রাইট? তাহলে কয়টা নোড আছে? এটা ইজি। বলো এই সার্কিটে কয়টা নোড আছে? এটা সিম্পল, বলতে পারছো না কেন? এই দেখো এখানে একটা ব্রাঞ্চ আছে, এখানে একটা ব্রাঞ্চ আছে, এখানে একটা ব্রাঞ্চ আছে, তাদের মিটিং পয়েন্ট হচ্ছে একটা নোড। সো হিয়ার ইজ ওয়ান নোড, তাই না? এই পুরোটাকে আমি একটা নোড কল্পনা করতে পারি, কারণ এখানে সবকটা এসে মিট করছে না। হ্যাঁ, সিমিলারলি এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স এই নোডে এসে মিট করছে। তাহলে এখানে আরেকটা নোড আছে, কয়টা হলো? একটা, দুইটা। আবার এদিকে দেখো এই রেজিস্ট্যান্স এখানে মিট করছে, এইটা এসে এখানে মিট করছে, এইটা এসে এখানে মিট করছে, তাহলে এটা একটা নোডাল পয়েন্ট না? তাহলে কয়টা হলো? 1 2 3। আবার দেখো এইটা এই ব্রাঞ্চটা এসে এখানে মিট করছে, তাহলে এটা আরেকটা নোড, 4টা হলো। আবার দেখো এইটা আর এইটা মিলে এখানে মিট করছে, তাহলে এটা আরেকটা নোড। তাহলে টোটাল কয়টা নোড আছে? 5টা নোড। সো ইউ হ্যাভ টু নো হাউ টু কাউন্ট দেম। ঠিক আছে? কয়টা নোড আছে তোমাকে বের করতে হবে। Then after selecting the reference node আমরা সব সময় ওটাকেই ধরি যে গ্রাউন্ড লেভেলটাকে আমরা রেফারেন্স নোড হিসেবে ধরে নিই। সো let this be the reference node, ঠিক আছে? সো এখন প্রত্যেকটা নোডাল পয়েন্টে তুমি মার্কিং করো 1 2 3 4 করে। সো এটা রেফারেন্স নোড, এই রেফারেন্স নোড 0, ঠিক আছে? সো বাকি নোড 1 2 3 হ্যাঁ 4, এই 4টা নোডকে তুমি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করো, ঠিক আছে? Then after that you have to basically name the voltages at those nodal points. তার মানে এখানে যেহেতু এটা নোড 1 নাম দিয়েছি, সো এখানে ভোল্টেজ হবে V1, এটা V2, এটা V3, এটা V4, এভাবে নাম দিবা ভোল্টেজের। After that you have to apply Kirchhoff's current law, ঠিক আছে? So the next step is to apply Kirchhoff's current law in each node. যে কটা 4টা নোড তুমি নাম দিয়েছো না ভোল্টেজে, ওই প্রত্যেকটা 4টা নোড রেফারেন্স নোড বাদে ওই 4টা নোডে তোমাকে কি করতে হবে? Kirchhoff's current law এর ইকুয়েশন ফর্ম করতে হবে। তো এইখানে কোন কোন কারেন্ট হচ্ছে? এটা তাই না? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পেরেছ? সো এখন প্রত্যেকটা নোডে তোমাকে Kirchhoff's current law অ্যাপ্লাই করতে হবে। তাহলে Kirchhoff's current law যদি প্রত্যেকটা নোডে অ্যাপ্লাই করো তাহলে 4টা ইকুয়েশন পাবে না? 4টা ইকুয়েশন পাবে ইন টার্মস অফ কারেন্ট।
তো ওই কারেন্টকে তুমি ইন টার্মস অফ ভোল্টেজ অ্যান্ড রেজিস্ট্যান্স তুমি লিখতে পারো, কারণ at the end of the day you have to find the nodal voltages V1, V2, V3 এগুলো তোমাকে বের করতে হবে। হ্যাঁ, কোয়েশ্চেন ওরকমই থাকবে। তো তোমাকে কি করতে হবে, ওই কারেন্টকে তোমাকে ভোল্টেজ দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। সো I is equal to V by R, ওহমস ল থেকে আসে, রাইট? সো ওই ভোল্টেজটা কিভাবে তুমি বের করবে ওটারও নিয়ম আছে, এটা শিখাবো। বাট এখন জেনারেল স্টেপ বলতেছি তোমাকে, যে এই প্রবলেমগুলো কিভাবে সলভ করে। এই স্টেপগুলো তুমি যদি সিকোয়েন্সিয়ালি ফলো করো তাহলে তুমি এই প্রবলেম ইজিলি সলভ করতে পারবে। তো এই যে চারটা ইকুয়েশন পেয়ে গেলে না, এই চারটা ইকুয়েশনকে তুমি যদি সাইমালটেনিয়াসলি সলভ করো একটার সাথে, অথবা আরেকটা রুলস আছে ক্রেমার্স রুল, শুনেছো কিনা জানি না, ম্যাট্রিক্স ফর্মুলাটাকে সাজিয়ে বের করতে হয়। হ্যাঁ, ম্যাথমেটিক্স করলে ওটা অবশ্যই জানবে, ঠিক আছে? সো ওইখান দিয়ে তুমি ওই ভোল্টেজ V1, V2, V3, V4 এগুলো আননোন ভোল্টেজগুলো তুমি বের করতে পারবে। বুঝতে পেরেছো? দিস ইজ দ্য হোল প্রসেস টু সলভ নোডাল অ্যানালাইসিস, ঠিক আছে? সো এই যে this nodal analysis is built upon Kirchhoff's current law. Okay? So you have to apply Kirchhoff's current law in each nodes. তারপরে দেখো পরবর্তীতে কি বলছে, এই যে select a ground node. That ground node is your reference node. যেটা আমি প্রথমেই বলছি, এই প্রবলেমটা সলভ করার সময় তোমাকে সবকটা নোড ডিফাইন করার পর তোমাকে একটাকে রেফারেন্স নোড ধরে নিতে হবে। আর নর্মালি আমরা রেফারেন্স নোড ধরি গ্রাউন্ডের সাথে যেটা কানেক্টেড ওইটাকে, আর বাকিগুলোকে আমরা 1, 2, 3, 4 নোড দিয়ে ডিনোট করি, ঠিক আছে? ডিফাইন নোড ভোল্টেজেস, ওই যে 1, 2, 3, 4 দিয়ে যে নোডগুলো আইডেন্টিফাই করেছি, ওই প্রত্যেকটা নোডের আমি একটা ভোল্টেজের নাম দিই। নোড 1 এ ভোল্টেজ V1, নোড 2 তে ভোল্টেজ V2, এরকম করে যতগুলো নোড আছে। তারপরে কি করি, কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করি ওই প্রত্যেকটা নোডে। রেফারেন্স নোড বাদে বাকি নোডগুলোতে আমরা কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করি, ঠিক আছে? সো এই কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করলে দেন উই ক্যান সলভ ফর নোডাল ভোল্টেজেস। ওই আননোন নোডাল ভোল্টেজগুলো আমরা বের করতে পারি, ঠিক আছে? সো আমরা এই ফুল প্রসেসটা আমরা দেখব। সো দিস ইজ অ্যানাদার এক্সাম্পল অফ a circuit where you can apply nodal analysis. এরকমও সার্কিট থাকতে পারে, ঠিক আছে? তারপরে দেখো এই যে এই এক্সাম্পলটা এখানে শো করেছে নোড অ্যানালাইসিস এক্সাম্পল। তো এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে আর দুইটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে। তোমাকে ভোল্টেজ বের করতে বলেছে ওই ভি আউট, ওই যে 1000 ওহম রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা বের করতে বলেছে। তাহলে এই ভোল্টেজটা ইউজিং নোডাল অ্যানালাইসিস তুমি কিভাবে বের করবে? ওকে, so you have to know them how to basically find that voltage. So let's solve this problem. ওরা দেখায় না, বাট আমরা করি, ঠিক আছে? তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? বোঝা যায়? না বুঝলে সঙ্গে সঙ্গে থামবা, আমি বলবো যে স্যার এই জায়গাটা বুঝি নাই, আমি আবার বুঝাবো। তোমাদের ওই যখন সবার মিড টার্ম এক্সাম চলবে, তোমাদের তো বেসিক্যালি মিড টার্ম এক্সাম নাই, ঠিক আছে? সো ওই মিড টার্মের সময় আমি তোমাদের একটা প্রি মিড টার্ম এক্সাম দিব। প্রি মিড টার্ম এক্সাম মানে ওইটা কুইজের মতোই থাকবে, ঠিক আছে? ওখানে 4টা কোয়েশ্চেন থাকবে, তোমাদেরকে 3টা অ্যান্সার করতে হবে, ওকে? বাট ওইটার ইয়েতে আমি তোমাদের যে কারেন্ট সিচুয়েশন, তোমাদের কতখানি তোমরা পড়ালেখা করছো এটা বুঝতে পেরেছো, এটা দিয়ে আমি এটা অ্যানালাইজ করব, ঠিক আছে? সো ওইটাতে মার্কস থাকবে, ওকে? তো দেখো, how can we solve these
নোডাল অ্যানালাইসিস এক্সাম্পল। ওকে, তো এই প্রবলেমটা যদি আমি করতে চাই, সো লেটস ড্র ইট। তোমরাও খাতা কলম নাও। স্যার ফোনে কারণে দেখতে পাচ্ছি না। কিসের কারণে? ফোনের এই কারণে এখানে রাখি না। ওয়েট, এই প্রবলেমটা শেষ হয়ে গেলে বলবা, তখন আমি পজিশন চেঞ্জ করে দেবো। So let's try to solve this problem. So this is the problem, okay? Now to solve this, what is the first step? Step 1. Is to identify the number of nodes in the circuit. So এখানে কয়টা নোড আছে? Can you tell me? সার্কিটটা অ্যানালাইজ করে বলো তো কয়টা নোড আছে এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, তারপর আর আছে? ভালো করে দেখো, this is one node, তাই না? এখানে আরেকটা নোড, এখানে একটা নোড, এখানে একটা নোড, আর এখানে পাঁচটা। So there are 5 number of nodes. So there are 5 nodes. So this is one node. Let's call it a reference node. Okay? This whole thing is one node. And as this is connected to the ground, let's call it a reference node. This is another node. Let's name it 1. Okay? This is 2. This one is 3. And this one is 4. So there are 5 number of nodes. Okay? First node ache. Now the second step, step 2, is to name the voltage across those number of nodes. You have to name them. Nodal point is where the current goes in and comes out, and sum of all the current at the nodal point is equal to 0 according to Kirchhoff's current law. Or you can say it in different way.
sum of the current leaving from that node is equal to sum of the current entering that node. Okay? So this is what node is. And nodal point is basically the branches that is getting connected at a point. So the branches may contain resistor, capacitance, or a voltage source. So they all come together at a single point. So that is basically defined as node. ঠিক আছে? So you have the number of nodes and you are naming the voltage on the nodes. So this one is V1. Let's say this is V1. This is V2. This is V3. And this is V4. Okay? So this is the reference node. You don't need to name them. Okay? So this is the second step. Now you have to apply Kirchhoff's current law in each single node that you have put over there, except the reference node. Okay? Reference node পাবে particularly Kirchhoff's current law apply করতে হবে. So before applying Kirchhoff's current law, let's find the direction of the current flow. Okay? Kirchhoff's current law apply করার আগে সার্কিটে কারেন্ট কোন দিকে ফ্লো করছে এটা আমরা আগে ডিফাইন করে দিই, হ্যাঁ, তাহলে আমাদের জন্য সুবিধা। ঠিক আছে? So this is a voltage source, right? So the current should flow in this way, right? This way. And if it is flowing in this way, let's say the current is coming out from here and from here. So there are three currents at this node. So one is getting in, the other two are getting out. Okay? So sum of these two currents should be equal to this one. So let's name the current. Okay? So এই কারেন্টটাকে আমি বললাম I1 কারেন্ট। ঠিক আছে? এটাকে আমি বলি I2 কারেন্ট। এটাকে আমি বলি I3 কারেন্ট। ঠিক আছে? চারদিকে ফ্লো হইতেছে। রাইট। এই যে এটা সোর্স না? সোর্স থেকে কারেন্ট যায়, গিয়ে বিভিন্ন ব্রাঞ্চে ভাগ হয়ে যায় না ওই কারেন্টে, ডিভাইড হয়ে যায়। Kirchhoff's current মতো তাই করে যে সাপ্লাই কারেন্ট is equal to sum of the current that is going to all the branches, okay? At that particular nodal point. ঠিক আছে? So আমি এগুলোর নাম দিলাম I1, I2, I3. এই ব্রাঞ্চে I2 কারেন্ট ফ্লো করতেছে, এই ব্রাঞ্চে I3 কারেন্ট ফ্লো করতেছে। দেখো এইখানে এসে আবার কারেন্ট দুই ভাগে ভাগ হচ্ছে, আবার এখানে এসেও কারেন্ট দুই ভাগে ভাগ হচ্ছে, রাইট? So let's say এই যে এইদিকে দেখো এটা পজিটিভ এটা নেগেটিভ, তাই না? স্যার, হ্যাঁ বলো। V4 এর ওইখানে কারেন্ট তো এই যে 20 ওহমের ভিতর থেকে আসবে না, কারণ এই যে আমার এপাশে ধরো এই 2 ভোল্টের যেহেতু এটা আমি কারেন্টের ডিরেকশন এটাই রাখলাম। ঠিক আছে? So let's name it, কি কারেন্টের নাম দিবা? এটা I1 ধরছো, এটা I2 ধরছো, এটা I3 ধরছো। Let's name it I4. ঠিক আছে? যে কোনো নাম দিতে পারো তুমি। এটা I4. So এদিক দিয়ে I4 আসছে, এদিক দিয়ে I3 আসছে। এদিকে একটা কারেন্ট যাচ্ছে না? এটারও নাম দিতে হবে। So এটা I5. ওকে? দেখো I5 এদিকে আসতেছে, I2 এদিকে আসতেছে, রাইট? তাহলে এটারও একটা নাম দিতে হবে। So এইটার নাম দিলাম আমি I6। ঠিক আছে? আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটারও একটা নাম দিতে হবে I7। ওকে? বুঝতে পেরেছো? আর যেহেতু এটা শর্টেড, এটার কারেন্টের কোনো নাম দেওয়ার দরকার নেই। ওকে? এটা তো শর্ট সার্কিট, তাই না? এই দুটো পয়েন্ট এক। ওকে?
স্যার আরেকবার একটু VI তারপর V1 V2 বিষয় মানে ভোল্টেজগুলো ও ভোল্টেজগুলো আমি ধরে নিয়েছি, আমি ওগুলোর নামকরণ করেছি। আমি নোড ফার্স্টে ফাইন্ড করলাম না, নোড 1 2 3 4 এরকম করে লিখলাম। তো এই নোড ভোল্টেজগুলো কি হবে ওগুলো আমি অ্যাজিউম করে নিয়েছি। এই যে এখানে বলেছি না পুট দ্য নেম, বেসিক্যালি দিস ইজ অ্যাজাম্পশন, assume name of the voltages. So node 1 এ V1 ভোল্টেজ আছে ধরে নিলাম, নোড 2 তে V2 ভোল্টেজ আছে। সিমিলারলি ওই নোডে কি কি কারেন্ট ঢুকছে আর কি কি কারেন্ট বেরোচ্ছে এটাও আমি নামকরণ করলাম, ঠিক আছে, টু বেসিক্যালি সুবিধার জন্য, কারণ আমার ওখানে কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করতে লাগবে না প্রত্যেকটা নোডে। তো এই কারণে নোডাল কারেন্টের ডিরেকশন আমি আগেই আইডেন্টিফাই করে নিলাম। So considering the direction of the current, I will apply in the equation. ঠিক আছে, যে ইকুয়েশনটা ফর্ম হবে ওই ইকুয়েশনে আমি ওইভাবে ওইটা আইডেন্টিফাই করব। আমি কিভাবে করব ওইটা দেখো। তো দেখো আমার সব কয়টা কারেন্ট ডিফাইন করা হয়ে গেছে, রাইট? সার্কিটে কোথায় কোন কারেন্ট ফ্লো করছে আমার ডিফাইন করা হয়ে গেছে, কারেন্টের ডিরেকশনও ডিফাইন করা হয়ে গেছে, ঠিক না? তো এখন আমি প্রত্যেকটা নোডাল পয়েন্টে আমি কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করব। সো দ্য থার্ড স্টেপ ইজ to apply KCL at each node. This is done to form equations. ঠিক আছে, কারণ আমার V1 V2 V3 V4 এগুলো বের করতে হবে, এগুলো unknown। সো এখন আমি নোডাল পয়েন্ট 1 এ যদি কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখো তো। applying KCL at node 1, এই নোড 1 এ তুমি কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করলে কি ইকুয়েশন দাঁড়ায় বলতে পারবে কেউ? I1 equal to I2 plus I3. Right, I1 is equal to I2 plus I3. This is equation 1, right? So this equation can be written in terms of voltage. বুঝতে পেরেছো? How can it be written in terms of voltage? This I1 is flowing in this branch, right? So the voltage at this point is V1 and the reference voltage over here is 0, right? So the difference in voltage will give me the direction of the current. Okay? Higher voltage থেকে lower voltage minus করলে যেহেতু কারেন্ট এই ডিরেকশনে ফ্লো করছে, that which means এটা হচ্ছে higher potential, এটা হচ্ছে lower potential, ঠিক আছে? So এটা যদি হয় তাহলে তোমার basically current is flowing from higher potential to lower potential, ঠিক আছে? তাহলে এই হায়ার পোটেনশিয়াল মাইনাস লোয়ার পোটেনশিয়াল করলে তুমি এই I1 কারেন্টটা পাবা, ডিভাইডেড বাই তোমার হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স। বাট এখানে এখানে অলরেডি 10 ভোল্ট দেওয়া আছে, তাই না?
আচ্ছা ফার্স্ট লেটস ফর্ম দ্য ইকুয়েশনস। একটা ইকুয়েশন এটা, আরেকটা ইকুয়েশন কি? applying KCL at node 2. node 2 তে তুমি যদি KCL অ্যাপ্লাই করো তাহলে কি হবে? I5 should be equal to I7 plus I6. তাই না? যে কারেন্টটা ঢুকছে should be equal to sum of the outgoing currents. ও হ্যাঁ I2 ও আছে, সো I2 টাও ঢুকছে। এই যে I2 এদিকে ঢুকছে, I5 এদিকে ঢুকছে, I6 আর I7 বের হচ্ছে। সো এই দুটার যোগফল should be equal to তোমার এই দুটা। This is equation 2, ঠিক আছে? তারপর applying KCL at node 3. node 3 তে কি আছে? I4 বের হচ্ছে আর I6 আছে। এখানে একটা কারেন্ট ইয়ে করতে ভুলে গেছি নাকি? হ্যাঁ দেখো এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সেম না? এটা একটা সিঙ্গেল নোড, তাই না? এই পুরাটা, কারণ কি এটা তো শর্টেড, তার মানে এই পয়েন্টটা কি জিরোই তো, রেফারেন্সের সাথে কানেক্টেড, ঠিক আছে? তার মানে এই জিনিসটাকে তুমি এরকম প্যারালালি এভাবে টেনে নিয়ে আসতে পারো, তার মানে এটার সাথে পুরোটা কানেক্টেড। তো এইখানে কারেন্ট ফ্লো করছে I1, ঠিক আছে? তাহলে তুমি এই নোডাল পয়েন্টে তোমার KCL অ্যাপ্লাই করার কি দরকার আছে? দরকার নাই, কারণ এটাকে আমি রেফারেন্স নোড ধরে নিয়েছি, ঠিক আছে? নোড পয়েন্ট 3 কে, সো নোড পয়েন্ট 3 কে আমি রেফারেন্স নোড ধরে নিয়েছি। তো বেসিক্যালি তোমার এইটা এটা সেম নোড, এখানে যে নোডটা আছে আর এই নোডটা সেম নোড, তার মানে ওখানে 4টা নোড আছে, হ্যাঁ 5টা না। ওকে, বুঝতে পারছো? আর 4টা কেন এটা বুঝছো? 4টা নোড কেন এটা বুঝেছো? কারণ এইটা শর্টেড আছে এটার সাথে, শর্ট সার্কিট, তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম, এই পয়েন্ট সেম, তার মানে এটা তো গ্রাউন্ড পয়েন্ট, রেফারেন্স পয়েন্ট, এটাকে রেফারেন্স ধরে নিয়েছে। সো এই ভোল্টেজটা তুমি নাও দিতে পারো, V3 ভোল্টেজ এখানে নাও দিতে পারো, বুঝতে পেরেছো? সো এখানে 4টা নোড আছে, 4, ঠিক আছে? সো এই 4টা নোডের যদি নাম হয়, এইটাকে আমি V3 ধরতে পারি, এটা 3 নাম্বার নোড, ঠিক আছে? সো V3 ধরলাম ওইখানে। তো ওইখানে আমার আরেকটা KCL এর ইকুয়েশন অ্যাপ্লাই করতে লাগবে এই পয়েন্টে। তো এখানে I3 কারেন্ট ঢুকছে, I5 আর I3 আর I4 কারেন্ট ঢুকছে আর I5 কারেন্ট বের হচ্ছে। সো তোমার কি হবে তাহলে? I3 plus I4 is equal to I5. So this is your third equation. So তিনটা ইকুয়েশন তোমাকে সলভ করতে হবে সাইমালটেনিয়াসলি, বাট তোমাকে তো বেসিক্যালি ভোল্টেজ বের করতে হবে।
তো এই কারেন্টের ইকুয়েশনকে তোমার ভোল্টেজ ফর্মে নিয়ে যেতে হবে, ঠিক আছে? সো এইটা কিভাবে করবে? দেখো একটা জিনিস, দেখো এখানে স্টেপ হচ্ছে এটা। সো এইভাবে করে তুমি কারেন্টের ইকুয়েশন বের করবে, জেনারেলাইজ স্টেপ এটা। বাট দেয়ার আর মোর কমপ্লেক্স নোডাল অ্যানালাইসিস সার্কিট, ঠিক আছে? তো এখানে আমার আরো একটা জিনিস মনে রাখতে হবে, there is normal node nodal analysis and there is also a super node nodal analysis, ঠিক আছে? দুই ধরনের নোডাল অ্যানালাইসিস হয়, একটা হচ্ছে সুপার নোড দিয়ে করা হয় আর একটা হচ্ছে নরমাল নোডাল অ্যানালাইসিস দিয়ে করা হয়। তাহলে আমরা কিভাবে বুঝবো যে সুপার নোড কোনটা, ঠিক আছে? সো এই যে এই সার্কিটটা দেখছো, এই সার্কিটটা ইজ আ ভেরি কমপ্লেক্স সার্কিট, ঠিক আছে? নরমালি আমরা যদি নোডাল অ্যানালাইসিস সলভ করতাম তাহলে আমরা এই স্টেপ ধরে ধরে এরকম করে ইকুয়েশন ফর্ম করে ইকুয়েশন সলভ করলে তোমার নোডাল অ্যানালাইসিসের ইকুয়েশন বেরিয়ে আসে, ঠিক আছে? কিন্তু এখানে গিয়ে আমরা দেখছি देयर আর টু ভোল্টেজ সোর্সেস, ঠিক আছে? দুইটা ভোল্টেজ সোর্স আছে। বাট এখানে আরো একটা জিনিস আছে, যদি তোমার কোনো ভোল্টেজ সোর্স, হ্যাঁ, একটা পয়েন্ট, তাদের দুইটা টার্মিনাল হয় না, একটা যদি তোমার তার একটা টার্মিনাল যদি গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে, আরেকটা যদি তোমার অন্য আরেকটা ব্রাঞ্চের সাথে কানেক্টেড থাকে, তাহলে দ্যাট ইজ নট কনসিডার্ড অ্যাজ সুপার নোড, ঠিক আছে? বাট কখন ওটা সুপার নোড হিসাবে কনসিডার হয়? যখন তার দুইটা টার্মিনালই তোমার দুইটা ব্রাঞ্চে আলাদা আলাদা কানেক্টেড থাকে, ঠিক আছে? তখনই ওই নোডাল পয়েন্টটাকে আমরা সুপার নোড ধরি। বাট এইখানে কোনো সুপার নোড নাই, ঠিক আছে? তার মানে এই যে এইখানে যে সোর্সটা আছে, এই সোর্সের একটা টার্মিনাল এটা না, আরেকটা টার্মিনাল হচ্ছে এটা, রাইট? তো দেখো এই টার্মিনালটা একটা ব্রাঞ্চের সাথে গিয়ে কানেক্ট হয়েছে, রাইট? আবার এই টার্মিনালটা বেসিক্যালি গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়েছে। সো দিস ইজ নট আ সুপার নোড। সুপার নোড হচ্ছে ওই অবজেক্টটাকে আমরা রিপ্লেস করে ওই পুরো পয়েন্টটাকে আমরা একটা সিঙ্গেল নোড হিসেবে কল্পনা করি, ঠিক আছে? সো এটাকে বলে সুপার নোড। বাট সুপার নোড এখনো আসে নাই। বাট দিস ইজ ওয়ান এক্সাম্পল অফ আ নোডাল অ্যানালাইসিস সার্কিট। তো আমরা এটাকে আরো ইন ডিটেইল সলভ করব পরে, এখন না। এখানে কিছু প্যারামিটার মিসিং আছে, হ্যাঁ? এটা জাস্ট একটা এক্সাম্পল হাউ টু সলভ আ সুপার নোড, আই মিন হাউ টু সলভ আ নোডাল অ্যানালাইসিস প্রবলেম, ঠিক আছে? সো এরকম তিনটা ইকুয়েশন তুমি বের করবা। এখন এই কারেন্টের ইকুয়েশনকে ইন টার্মস অফ ভোল্টেজ তোমার নিয়ে যেতে হবে, ঠিক আছে? সো এটাকে যদি ইন টার্মস অফ ভোল্টেজ নিয়ে যাও তাহলে কি হয়? দেখো এই যে এই I3 কারেন্টটা এদিকে যে ফ্লো করছে, I3 কারেন্ট, নরমালি তোমার যদি একটা রেজিস্টার থাকে, সো এখানে যদি একটা কারেন্ট ফ্লো করে, সো এই রেজিস্টারের একটা টার্মিনাল এটা আর একটা টার্মিনাল এটা, ঠিক আছে? তো রেজিস্টারে তো একটা ভোল্টেজ ড্রপ হয়, তাই না? জি। তুমি যদি সাপ্লাই ভোল্টেজ দাও, তো ধরো যে এটা পজিটিভ, এটা নেগেটিভ। তো যেহেতু কারেন্ট এদিক থেকে এদিকে ফ্লো করছে, আমি ধরলাম যে এইটা হায়ার টার্মিনাল, এটা লোয়ার টার্মিনাল, ঠিক আছে?
সো এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে গিয়ে তোমার V1 আর এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে V2 ঠিক আছে let's say V1 is equal to 10 volt and V2 is equal to 5 volt ঠিক আছে ধরতে পেরেছো সো এই রেজিস্ট্যান্সের অ্যাক্রস এ ড্রপ হচ্ছে 5 ভোল্ট ওকে এটার অ্যাক্রস এ ভোল্টেজ ড্রপ হচ্ছে 5 ভোল্ট তাহলে তোমার যে এই রেজিস্টরের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এটা কিভাবে বের করবে তুমি যদি এই টার্মিনালের ভোল্টেজ জানো আর এই টার্মিনালের ভোল্টেজ জানো ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স এইটা মাইনাস এইটা ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স করলে তুমি এই কারেন্টটা পাবা ঠিক আছে সো কারেন্ট I should be equal to V1 minus V2 divided by R ঠিক আছে ধরতে পেরেছো আবার বলবো হ্যাঁ স্যার বলুন আরেকবার বলা লাগবে ওকে তাহলে দেখো এই টার্মিনালের ভোল্টেজ হচ্ছে হায়ার ভোল্টেজ আর এই টার্মিনালের ভোল্টেজ হচ্ছে লোয়ার ভোল্টেজ কিভাবে বুঝলাম কারেন্টের ডিরেকশন হচ্ছে এটা কারেন্ট অলওয়েজ ফ্লোজ ফ্রম হায়ার টার্মিনাল টু লোয়ার টার্মিনাল ভোল্টেজ ঠিক আছে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে কারেন্ট ফ্লো করে তুমি যদি একটা ব্যাটারি কানেক্ট করো একটা সার্কিটের সাথে প্লাস মাইনাস প্লাস মানে বড় মাইনাস মানে ছোট রাইট লোয়ার পটেনশিয়াল হায়ার পটেনশিয়াল তো কারেন্টের ডিরেকশন কি এটা হয় না ব্যাটারির কারেন্টের ডিরেকশন তো এটা হয় এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করে তাই না এই ডিরেকশনে যদি কারেন্ট ফ্লো করে তার মানে এই পজিটিভ টার্মিনাল থেকে ঘুরে রেজিস্টরের ভিতর দিয়ে এসে এই নেগেটিভ টার্মিনালে কারেন্ট আসে তার মানে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে ফ্লো করছে তো হায়ার পটেনশিয়াল হচ্ছে V1 আর লোয়ার পটেনশিয়াল হচ্ছে V2 এই V1 আর V2 বুঝছো সো V1 এর ভোল্টেজ ছিল 10 ভোল্ট V2 এর ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট তাহলে এই রেজিস্টরের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সো এই I যে কারেন্টটা যাচ্ছে ওটা শুড বি দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভোল্টেজ মানে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের ভোল্টেজ মাইনাস করে রেজিস্ট্যান্স দিয়ে যদি ভাগ দাও অ্যাকর্ডিং টু ওহমস ল তাহলে তুমি এটার ভিতর দিয়ে কত কারেন্ট ফ্লো করছে এটা পাও বুঝতে পেরেছো সো এটাই হচ্ছে বেসিক্যালি জেনারেলাইজড ফর্মুলা কারেন্ট থেকে ভোল্টেজে লেখা ওকে বুঝতে পেরেছো সো এই জিনিসটাই আমরা এই সার্কিটে অ্যাপ্লাই করব এই জিনিসটাই আমরা সার্কিটে অ্যাপ্লাই করব তো সার্কিটে যদি অ্যাপ্লাই করি দেখো এখানে I1 কারেন্ট ফ্লো করতেছে এইদিকে I3 আর এদিকে I2 I1 কারেন্টটা যেহেতু এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু জানি না আমরা জানি না I1 কারেন্টটা কত মেবি এই I1 কারেন্টটা গিভেন থাকে তোমার ইকুয়েশনে হ্যাঁ এখানে নাই বললাম না কিছু আননোন প্যারামিটারস আছে সো ওইটা হয়তো গিভেন থাকবে বা এখানে ভোল্টেজ সোর্সের জায়গায় কারেন্ট সোর্স থাকবে ওকে সো যাই হোক এই I1 কারেন্ট এখানে ফ্লো করতেছে এদিকে I3 এদিকে I2 সো আমার ইকুয়েশন এটা এই ইকুয়েশনকে আমি লিখতে পারি যে I1 is equal to এই যে এখানে যে I2 টা আছে দেখো এখানে পটেনশিয়াল V1 আর এখানে পটেনশিয়াল V2 তাই না তাহলে কারেন্ট I2 এই ডিরেকশনে ফ্লো করছে হায়ার পটেনশিয়াল কোনটা V1 না V2 V1 V1 is higher potential তাহলে V1 minus V2 divided by the resistance will give you I2 ঠিক আছে বুঝতে পেরেছো সো V1 minus V2 divided by 400 ohm will give you I2 এই I2 এর ভ্যালুটা ওকে তারপর কি আছে প্লাস I3 আছে সো প্লাস I3 এই ডিরেকশনে ফ্লো করছে রাইট হ্যালো আসসালামু আলাইকুম স্যার এসে একটু বুঝতে পারবেন আমি 11:30 সময় নামতেছি ক্লাসে বুঝতে পেরেছো
এখন I3 কিভাবে বের করবা তোমরা বলো আমাকে। I3 এর কারেন্ট কোন ডিরেকশনে ফ্লো করছে? এই টার্মিনাল 1 থেকে এই 3 তে ফ্লো করছে, রাইট? তার মানে এখানে হায়ার পটেনশিয়াল কোনটা আর লোয়ার পটেনশিয়াল কোনটা? নামকরণ করা আছে, এটা V1 আর ওটা V3। তাহলে কি হবে? V1 V3 divided by 100। তাহলে V1 V3 divided by 100 is your I3। বুঝতে পারছো? So in terms of voltage তুমি ওটাকে নিয়ে যাবে, মেবি এই I1 এর ভ্যালুটা দেওয়া থাকবে, হ্যাঁ ওটা দেওয়া নাই এই প্রবলেমে, এই এক্সাম্পল। ওকে, সো একটা ইকুয়েশন তুমি পেয়ে গেলে, এই ইকুয়েশন 1 এর ইকুয়েশনটা পেয়ে গেলা ইন টার্মস অফ ভোল্টেজ, ঠিক আছে? কারণ তোমাকে তো আলটিমেটলি ভোল্টেজ বের করতে হবে, রাইট? তারপরে তুমি এখানে আসো বা ওই নোড 2 তে যাও। নোড 2 তে যদি তুমি আবার অ্যাপ্লাই করো, এখান থেকে আমরা কি পাই? I2 হচ্ছে গিয়ে V1 V2 divided by 400। So V1 V2 divided by 400 plus কি আছে? I5 হচ্ছে এটা। So I5 এর ডিরেকশন এটা, হায়ার পটেনশিয়াল এটা, লোয়ার পটেনশিয়াল এটা, রাইট? তার মানে V3 V2 divided by 200। ওকে, V3 V2 divided by 200। So এই পার্টটা হয়ে গেছে। তারপরে আছে ইকুয়াল। I6 কত? I6 হচ্ছে এটা। সো এটা হচ্ছে V2 আর এখানের পটেনশিয়াল কত? 0, তাই না? এই যে গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে, তার মানে এখানে পটেনশিয়াল 0, রাইট? তাহলে V2 মাইনাস কারেন্টের ডিরেকশন এইটা, সো V2 মাইনাস 0 divided by this resistance is I6। তাহলে V2 minus 0 divided by 1000 is your I6। I7 কত? I7 টা বলো। V2 minus 0 divided by 500। V2 minus 0 divided by 500। তাহলে তোমার আরেকটা ইকুয়েশন পেয়ে গেলা ইন টার্মস অফ ভোল্টেজ, তাই না? এখন থার্ড ইকুয়েশন, এই থার্ড ইকুয়েশনে বসালে কি হবে? I3 হচ্ছে কি তোমার কোনটা? এইটা। সো I3 হচ্ছে V1 V3 divided by 100। V1 V3 divided by 100 plus I4 হচ্ছে, I4 টা আমরা জানি না, I4 equal to I5। I5 টা কত? V3 V2 divided by 200। So this is another equation। এই I4 আর I1 এর ভ্যালু হয়তো তোমার দেওয়া থাকবে, ঠিক আছে? ওখানে তোমার এই দুটোর ভ্যালু হয়তো দেওয়া থাকবে। তো এই দুটোর ভ্যালু তুমি যদি জানো, তাহলে তুমি সাইমালটেনিয়াসলি এটা সলভ করলে V1 V2 V3 ভ্যালু পেয়ে যাবে না? পাবা কি না? পেয়ে যাবে। এখানে তিনটা আননোন টার্ম আছে। সো এই তিনটার থেকে যে কোনো দুইটা ইকুয়েশনকে রিপ্লেস করলেই একটা আননোন টার্ম আউট হয়ে যাবে, রাইট? একটা আননোন টার্ম চলে যাবে। সো আচ্ছা, আমি এটা করার জন্য আমি এই কোনটা I4 আর I1 এর ভ্যালু একটা ধরে নিই, ঠিক আছে? Let's say this I1 is equal to 5 ampere and eta I4 is equal to 2 ampere। এই দুটো ভ্যালু ধরে নিলাম। তাহলে এই ইকুয়েশন আমি কিভাবে সলভ করব? বুঝতে পারছো? বোঝা যায়? তাহলে এখন কিভাবে আমরা এটা সলভ করব? সো এই ইকুয়েশনকে সিম্পলিফাই করতে হবে। তো এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি হবে?
এটাকে তুমি 200 দিয়ে গুণ করে দাও এই পুরো ইকুয়েশনকে, তাহলে এখান থেকে ইকুয়েশনটা আমি যদি সিম্পলিফাই করি তাহলে কিভাবে লিখতে পারি? আচ্ছা এটা আগে করি। এখানে 400 দিয়ে গুণ করে দাও, তাহলে 400 দিয়ে গুণ করলে 20,000 নাকি 5 ইনটু 400 কত হয়? 20,000 ইকুয়াল টু v1 মাইনাস v2 প্লাস এটা কত দিয়ে গুণ করছিলাম? 400 দিয়ে, তাহলে কেটে 4v1 মাইনাস 4v3। বুঝতে পেরেছ? ঠিক না? তাহলে এটাকে আরো সলভ যদি করো তাহলে 2000 is equal to 5v1 আর এখানে minus v2 minus 4v3. This is my final equation of equation 1. So equation 1. ঠিক আছে, একটা ইকুয়েশন পেলাম। এখন আরেকটা ইকুয়েশন তুমি এখান থেকে বের করতে পারবা। এটাকে তুমি কত? স্যার নিচেরটা দিয়ে করলে এটা দিয়ে? আচ্ছা ঠিক আছে, এইটা দিয়ে করলে 200 দিয়ে এটাকে গুণ করে দাও। 200 দিয়ে গুণ করলে এটা কত হয়? 2v1 minus 2v3 plus 400 equal to v3 minus v2, তাই না? তো এটাকে যদি সিম্পলিফাই করো, যদি কনস্ট্যান্ট টার্মকে একপাশে নিয়ে যাও আর v1 v2 v3 কে একপাশে নিয়ে আসো, তাহলে 2v1 মাইনাস থেকে v2 প্লাস হয়ে যাবে, আর এটা এর পাশে আসলে মাইনাস হয়ে আসবে, মাইনাস 3v3 is equal to minus 400, তাই না? This is your equation 3. So এইটা আর এইটা তুমি যদি সলভ করো তাহলে একটা টার্মকে তুমি এলিমিনেট করে দিতে পারবে, রাইট? দেখো তো কোনটাকে এলিমিনেট করা যায়। স্যার যোগ করলে দিলেই তো v2 হ্যাঁ, যোগ করে দিলেই v2 টা আউট হয়ে যায়, ঠিক আছে? সিমিলারলি ওই ইকুয়েশনটাও বের করতে হবে, ওখান থেকেও তোমাকে একটাকে বাদ দিতে হবে, v2 কে বাদ দিতে হবে, তারপর ওই দুটো ইকুয়েশন আবার সলভ করতে হবে ফর v1 এন্ড v2, ঠিক আছে? এটা হচ্ছে সাইমালটেনিয়াস ইকুয়েশন। আর এছাড়া ইউ ক্যান অ্যাপ্লাই ক্রেমারস রুল, ঠিক আছে? ক্রেমারস রুল করলে এত ইকুয়েশন বেসিক্যালি সিম্পলিফাই করার পর তোমাকে সাবস্টিটিউট করার দরকার লাগে না, ঠিক আছে? সাবস্টিটিউট করলে তো অনেক বড় প্রবলেম হয়ে যায়, আর সাবস্টিটিউট করা ছাড়া যদি আমি করি ক্রেমারস রুল ইউজ করে, তাহলে কি রকম হবে? সাবস্টিটিউট করে তো তোমরাই করতে পারবা, ঠিক আছে? পারবে না? ওভাবে সাবস্টিটিউট করলে তোমরাই করতে পারবা। তো এই ইকুয়েশনটাকে আমি যদি সিম্পলিফাই করি তাহলে কি হয়? 1000 দিয়ে গুণ করে দেই, 1000 না 4000 দিয়ে গুণ করে দেই, নিচের ডিনোমিনেটর যদি হটাতে চাই, আচ্ছা ফার্স্টে 1000 দিয়ে গুণ করি। 1000 দিয়ে গুণ করলে কি হয়? এখানে 1000 দিয়ে না 20 দিয়ে গুণ করতে হবে, 20,000 বড় হয়ে যাবে। দেখি 1000 দিয়ে গুণ করি কি হয় দেখি।
তাহলে 1000 দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে কত হয়? দুটো 0 কে 10/4 তাই না? তার মানে 5/2 5/2 না? 5/2 মানে 2.5 2.5 v1 minus 2.5 v2 ঠিক আছে, বুঝতে পারছো? তারপরে আবার এটাকে 1000 দিয়ে গুণ করো তাহলে কি হয়? 0 0 কেটে 5 দিয়ে গুণ হবে প্লাস 5v3 minus 5v2 equal to 1000 দিয়ে গুণ করলে এটা v2 প্লাস 1000 দিয়ে গুণ করলে 2v2 বুঝতে পারছো কি করছি? সো এখন v1 v2 এদিকে নিয়ে আসো আর কনস্ট্যান্ট টার্ম থাকলে ওদিকে নিয়ে যাও। তো এখানে v1 আছে, এদিকে কোনো v1 আছে নাই, তাহলে 2.5 v1 v2 এখানে -2.5 আর এখানে -5 v2 দুটো মিলিয়ে 7.5 v2 মাইনাস, আর এই দিকে v2 আছে 3 তাই না? তো 3 এদিকে আসলে মাইনাস হয়ে আসে, তাহলে 7.5 তাহলে 10.5 হয়, 10.5 v2 হয়, রাইট? আর v3 হচ্ছে গিয়ে আমার প্লাস 5 v3 should be equal to 0. This is your equation 2. বুঝতে পেরেছো? সো এখন তুমি এই তিনটা ইকুয়েশন, এইটা আর এটা কি, এটা আর এইটা সলভ করলে তুমি ইজিলি তোমার পেয়ে যাবে। দেখো এইটাকে আমি যদি ম্যাট্রিক্স ফর্মে লিখি তাহলে এই ইকুয়েশনগুলোকে কিভাবে লিখতে পারি? দেখো এই ফার্স্ট কোএফিশিয়েন্টগুলো নিবা, শুধু কোএফিশিয়েন্টগুলো। লেটস সে এখানে v1 আছে, এখানে v2 আছে, এখানে v3 আছে, ঠিক আছে? ইকুয়েশন লেখার স্টাইল হচ্ছে এটা, এটা টাইমস তোমার হচ্ছে গিয়ে হ্যাঁ v1 v2 v3 ইকুয়াল টু এইদিকে থাকবে কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে? কনস্ট্যান্ট টার্মগুলো ওইদিকে থাকবে। সো এটা জাস্ট ইমাজিন করছো এই v1 প্রথম ইকুয়েশনে v1 এর ভ্যালু কত? 5 তাই না? তো এই 5 এখানে লেখো, তারপরে v2 এর ভ্যালু -1, তারপর -4 v3 এর ভ্যালু। প্রথম ইকুয়েশনে এই পোরশনটা হয়েছে আর কনস্ট্যান্ট টার্ম কত? 2000, সো 2000টা লিখবা এখানে, বুঝতে পেরেছো? So this is your first equation. Second equation হচ্ছে ওইটা 2.5 তারপর -10.5 আর 5 আর কনস্ট্যান্ট টার্ম হচ্ছে তোমার 0, ঠিক আছে? হ্যাঁ, এত দেরি কেন? তুমি কি নতুন ভর্তি হয়েছো ইলেকট্রিক্যাল সার্কিট? কি নাম তোমার? হ্যাঁ, আব্দুল্লাহ। তারপরে দেখো থার্ড ইকুয়েশন যেটা, এটা হচ্ছে এটা v1 এর কোএফিশিয়েন্ট কত? 2, v2 এর 1, v3 এর -3, তাহলে 2 1 -3 আর এটার কনস্ট্যান্ট ভ্যালু -400. So this is your equation in matrix form, ঠিক আছে? ম্যাট্রিক্স ফর্মে তুমি ইকুয়েশন পেয়ে গেছো, ওকে? তো এখন এই ইকুয়েশনকে সলভ করলে তুমি v1 v2 v3 এর ভ্যালু বের করতে পারবে। সো এটা সলভ করার ফর্মুলা হচ্ছে v1 is equal to তোমার হচ্ছে গিয়ে ডেল্টা v1 divided by delta v, ঠিক আছে? আর v2 is equal to delta v2 divided by delta v, আর v3 is equal to
delta V3 divided by delta V. So ডিটারমিনেন্ট বের করা তো তোমরা জানো। কিভাবে ডিটারমিনেন্ট বের করে ম্যাট্রিক্সের এটা জানো? 2 into 2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করো নাই কখনো? এই যে ধরো 1 2 3 4 v1 v2 is equal to 0 1 এরকম যদি ইকুয়েশন থাকে এটার ডিটারমিনেন্ট বের করা জানো না? delta is equal to 1 into 4 minus 3 into 2. 1 into 4 minus 3 into 2. তাহলে কত হয়? 4 আর minus 6 which is minus 2. এটা হচ্ছে del, এই del v. So এখানে 3 into 3 ম্যাট্রিক্স আছে। তো 3 into 3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট তো বের করা যায়। ঠিক আছে? এটা বের করা আমি শিখাবো তোমাদেরকে। আজকে তো বেশি সময় নাই। তো এইটা আমি পরের ক্লাস থেকে কন্টিনিউ করব, বাট এমনি নরমাল জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে রাখছি। ঠিক আছে? সো এইখান থেকে তুমি ডিটারমিনেন্ট বের করতে পারবা। সো এই যে এই ডেল বের করলা, তো এখন তুমি যদি এই ডেল v1 বের করতে চাও তাহলে কিভাবে করবে? দেখো v1 এর কলাম এটা না, v1 এর কলাম এটা, এখানে সব হচ্ছে v1 এর ভ্যালুগুলো আছে। তো এই কলামটাকে তোমার রিপ্লেস করতে হবে, এটার ডিটারমিনেন্ট তোমার রিপ্লেস করতে হবে কি দিয়ে? এই কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে। তুমি যখন v1 বের করবা তখন v1 এর এই পুরোটাকে তোমার রিপ্লেস করতে হবে এই ভ্যালু দুইটা দিয়ে। তার মানে এখানে 0 আর 1 লিখতে হবে, আর এই পাশেরটা ঠিক থাকবে 2 আর 4। তাহলে del v1 will be equal to 0 into 4 minus 1 into 2 কত হয়? minus 2। বুঝতে পেরেছো? সো এটা হচ্ছে del v1 এই 2 into 2 ম্যাট্রিক্সের। আবার যখন del v2 বের করবা, del v2 বের করবা তখন তোমার এই যে এই পোরশনটা ঠিক রাখতে হবে। তার মানে এইটা হবে তখন 1 3 আর এই পাশেরটা মুছে এই কনস্ট্যান্ট টার্মটাকে এখানে বসাতে হবে, এই 0 আর 1 কে। ঠিক আছে? কারণ এইটার ডিটারমিনেন্ট যদি বের করো তাহলে কি হয়? 1 into 1 minus 3 into 0 which is equal to 1। ঠিক আছে? সো এটার ডিটারমিনেন্ট 1 আছে। তাহলে এই যে এই del v1 তুমি কিভাবে বের করবে? del v1 বলছি, v1 কিভাবে বের করবে? del v1 divided by del v। তো del v1 কত ছিল? minus 2 আর del v কত ছিল? minus 2 which is equal to 1। v1 এর ভ্যালু পেয়ে গেছো। বুঝতে পেরেছো? সো 2 into 2 ম্যাট্রিক্স। আর এখানে এটা কত হবে? 1 divided by minus 2 which is equal to minus 0.5। বুঝতে পেরেছো? v2 এর ভ্যালু। সো এইটা এখন ওই 3 into 3 ম্যাট্রিক্সে অ্যাপ্লাই করতে হবে। তো 3 into 3 ম্যাট্রিক্সেও অ্যাপ্লাই করার সিস্টেম আছে, ডিটারমিনেন্ট বের করার সিস্টেম আছে। সো ওটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে শিখিয়ে দেব। ঠিক আছে? আজকে এতটুকু থাক। আজকে একটু বেশি দিয়ে ফেলছি তোমাদের কাছে। হ্যাঁ, আজকে এতটুকু থাক।